একমাত্র ব্যাংক সেখানে ছিল ব্র্যাক ব্যাংক, তারা কিন্তু সেখান থেকে ব্যাংক সরিয়ে এনে, তাহলে তাদের দায়বদ্ধতাটা দেখুন কিরকম ভাবে কাজ করে। আর এইরকম ভাবে উলঙ্গ ব্যক্তি খাতের মুনাফামুখী কিরকম ভাবে তারা জীবনগুলোকে কিরকম ভাবে দেয়। তাহলে বাংলাদেশের যে যত ধরনের আপনি আমাদের যে সমস্ত বিকৃতি আছে সেগুলির একটা ঘনীভূত প্রকাশ কিন্তু রানা প্লাজা। সেহেতু রানা প্লাজাকে ধরে যদি আপনি ঠিক করতে চান তাহলে সমাজের সব কিছুর ভিতরে টান দিতে হবে। এইটা হলো একটা বড় বিষয়, আমি এটা বলতে চাচ্ছিলাম, নাহলে রানা প্লাজাটাকে আত্মস্থ করতে হবে আমাদের। আর যদি আপনি ইয়ের ভিতরে দেখেন কার কি দায়িত্বের ভিতরে, স্বাভাবিকভাবে আমাদের উদ্যোক্তা শ্রেণীরা এই রানা প্লাজার ঘটনায় একটু প্রতিরক্ষাতে চলে গেছে, একটু পিছিয়ে গেছে, পিছপায়ে ভর দিতে হয়েছে। এবং তার ফলে একটা জিনিস যেটা হয়েছে সেটা হলো যে ওনারা সব কিছুতেই খুবই আমরা যেটাকে বলি ডিফেন্সিভ হয়েছেন। হ্যাঁ, এবং অনেক কিছু বিষয়কে যেটা হয়তো তাদের বিষয় না সেগুলির বিষয়গুলোতেও ওনারা অনেক সময় নেতিবাচক বা অনীহা বা সময় অস্বীকার করার মনোভাবের ভিতরে গেছে। এই অস্বীকার করার মনোভাবটা আরো প্রকাশ পেয়েছে পরবর্তীতে যখন ট্রেড ইউনিয়নের কথা যখন এসছে, তারপর মধ্যমেয়াদে এদের যখন পুনর্বাসনের কথা এসেছে, চাকরি বাকরির কথা এসেছে, অথবা আপনার কাঠামোগুলো বিল্ডিংগুলো ঠিক করার ব্যাপারে উঠেছে এবং সাবকন্ট্রাক্ট বন্ধ করার বিষয় উঠেছে ইত্যাদিতে। সেহেতু মালিক পক্ষের কথা যদি আপনি আমাকে বলেন গত এক বছর দেখে, তবে ওনাদের অনীহার বা একটা অস্বীকার করার মনোভাব ছিল, কিন্তু বাস্তবতার নিরিখে ওনারা গত এক বছরে ক্রমান্বয়ে এটা মানতে বাধ্য হচ্ছেন। এবং সেটা ক্রেতা গোষ্ঠীর চাপে যতখানি না আমাদের নাগরিকদের চাপে, কারণ তারা যদি না কেনে তাহলে ওনার কারখানা চলবে না, সেইখানে হচ্ছে। এবং সেহেতু প্রাথমিকভাবে ওনারা শ্রমিকদের জন্য অনেক কিছু করেছেন, যেটুকু তাদের দাফনের ব্যাপারে সাহায্য করার ব্যাপারে সেগুলি হয়তো করেছেন, কিন্তু মধ্যমেয়াদ এখন যেটাতে লেগে যাবে ওনাদের সাথে সেটা হলো দুটো বড় জায়গাতে। একটা হলো ওনাদের কারখানাগুলোকে প্রতিস্থাপন করা, কারণ বিদেশি ক্রেতারা বলেছে ওনারা যে 3 ধরনের কারখানা আছে, একটা কারখানা যেটা হলো বাড়িঘরের ভিতরে কারখানা তৈরি হয়েছে, কিন্তু পুরোটাই কারখানা। আরেকটা আছে বাড়িঘরের ভিতর কারখানা হয়েছে, কিছুটা আছে দোকানপাট, কিছু আছে অন্য কিছু, তার ভিতর মিশ্রণের ভিতরে নিচে মার্কেট, উপরে কারখানা, পাশে অফিস, শেয়ার্ড প্রেমিস যেটাকে বলা হয়। আরেকটা তৃতীয় আছে যেটা ওনারা এর মধ্যে অনেকগুলি প্রায় 40% কি 50% কারখানা নিজের বিল্ডিং বানিয়ে গেছে, যেটা নিতান্তই কাস্টম মেড, অর্থাৎ শিল্প, মানে কারখানার জন্যই তৈরি। এখন যারা ওই মানে যারা ভাড়াটে বাড়িতে আছে, যেখানে অন্যান্য প্রতিষ্ঠানও আছে, তাদের থেকে যদি আর আগামী দিনে ক্রয় না করা হয় তাহলে একটা বড় ধরনের অসুবিধার ভিতর পড়বে। এরকম কয়েকশো কারখানা আছে, এবং এই কারখানাগুলোকে আবার যে নতুন করে পট করে নতুন বাড়িতে নিয়ে যাবেন এটাও সম্ভব না। সেহেতু এই জায়গাটা একটা বড় সমস্যার ভিতরে ছোট উদ্যোক্তারা রয়েছে, এটা আমাদের স্বীকার করতে হবে ওনাদের অন্যান্য সমস্যার ভিতরে। আর একটা বড় জায়গাতে আসবে, সেটা হলো ক্ষতিপূরণের জায়গা। সেটা হলো ক্ষতিপূরণের টাকা উদ্যোক্তারা দেবেন কিনা, অথবা উদ্যোক্তাদের সাথে বিদেশি ক্রেতা গোষ্ঠী একত্রিত দিবেন কিনা। অনেক সময় এইটা এখন হাইকোর্টে আছে, আপনারা শুনেছেন সিপিডি থেকে আমরা বলেছি হাইকোর্টের হস্তক্ষেপ চাই, এবং হাইকোর্টের মাধ্যমে এই ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে একটি নির্দেশনা দিয়ে বাস্তবে সরকারকে কার্যকর করতে বাধ্য করা উচিত। সেটার ব্যাপারে এখন কথা হচ্ছে হাইকোর্টে, এটার ভিতরে প্রক্রিয়া হয়েছে যে 7 লক্ষ টাকা হলো যদি আপনার অঙ্গহানি বা অন্য কিছু হয়ে থাকে, আর 14-15 লক্ষ টাকা হলেও আপনার যদি জীবন গিয়ে থাকে। এখন কথা হলো এই 14-15 লক্ষ টাকাটা কে দেবে? এটা কি উদ্যোক্তারা শুধু দিবে? আমাদের দেশে তো বীমা এমন কিছু নাই যেটা দিয়ে এটা করা যাবে। তাহলে বিদেশিরা যে ফান্ডগুলো তৈরি করছে সেই ফান্ডের টাকা এখনো যেটা দেখা যায়নি, 2-4টা জায়গা থেকে এসছে, শুধু কি তারা দিবে? ওনারা অনেকে চান যে সরকার যে টাকাটা দিচ্ছে প্রধানমন্ত্রীর তহবিল থেকে যেটা যাচ্ছে এটাও এটার ভিতরে ঢোকানো হোক। আমরা এটা নীতিগতভাবে বিরোধিতা করি। আমরা মনে করি ক্ষতিপূরণ এক জিনিস আর মানবিক সহায়তা আরেক জিনিস। ক্ষতিপূরণ তো সরকারের দেওয়ার কথা না, ক্ষতিপূরণ সরকারের দেখা উচিত না, যারা এই মুনাফাভোগী ছিলেন তাদের অংশ হিসেবে এটা দেওয়া উচিত। সেহেতু বিদেশিরা এবং দেশিরা মিলে এটা, মানে ক্রেতারা এবং মালিকরা, আর যদি বীমা থেকে থাকে বীমার সাথে মিলে, এই জায়গাটা এখন আগামী দিনে একটা বড় সংগ্রামের জায়গা হয়ে যাবে বলে আমাদের ধারণা। এবং এটা কিভাবে কার্যকর করবে সরকার, এটা দেখার বিষয় হয়ে গেছে। কারণ এইটার মাধ্যমে ভবিষ্যতের জন্য এক ধরনের একটা নতুন মানে রেখা তৈরি করা হবে, যেটার উপর ভিত্তি করে আপনার এখানে যাবে আর কি। জি, একটু আগে যে প্রসঙ্গে আপনি বলতে চাচ্ছিলেন যে এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যমেয়াদে পুরো
এই খাতের যে ভবিষ্যৎ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেই জায়গাটিকে পরিষ্কার করার ব্যাপারে বা সেই অনিশ্চয়তা দূর করার ব্যাপারে আমরা কতখানি উদ্যোগী, বাংলাদেশ সরকার বা মালিক পক্ষ বা আইএলও বলেন? এই মুহূর্তে একাধিক উদ্যোগ চলছে, আপনারা হয়তো জানেন। একটা উদ্যোগ তো আছে, আইএলও, সরকার, শ্রমিক মিলিয়ে ত্রিপক্ষীয় একটা ব্যাপার আছে। এছাড়া ইউরোপীয় এবং অপরদিকে মার্কিন ক্রেতা গোষ্ঠীর পক্ষতে অ্যালায়েন্স এবং অ্যাকর্ড নামে দুইটি প্রতিষ্ঠান তৈরি হয়েছে। এদের মূল কাজটা এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হলো কারখানাগুলোর নিরাপত্তা, ভৌত নিরাপত্তাকে নিশ্চিত করা। ভৌত নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা বিভিন্ন প্রকারের ভাবে বিল্ডিংগুলোকে এখন মূল্যায়ন করছে, এবং 200-র উপর বিল্ডিং হয়ে গেছে, আরোগুলো দেখা হচ্ছে ইত্যাদি। এখন সেই বিল্ডিংগুলো দেখে তারা বলবে এগুলি নিরাপদ কি নিরাপদ না। যদি নিরাপদ না বলে এবং এটা যদি কালকে থেকে খালি করে দেয়, তাহলে কিন্তু শ্রমিকরা পরের দিন থেকে চাকরি বাকরিতে নেই, এবং সেখানে সেই মালিককে আবার এটাকে তাদের টাকা পয়সা দেওয়াটাও একটা বিরাট দুর্যোগের ব্যাপার। সে তো এটা একটা বড় জায়গা। আর ধরুন আপনাকে বললো বিল্ডিংটা নিরাপদ আছে, কিন্তু আপনাকে এখানে আপনার অগ্নি নির্বাপন ব্যবস্থা ভালো নেই। এখন একটা বড় বিতর্ক চলছে, সেটা হলো ফায়ার সেফটি ডোর লাগানোর ব্যাপারে। অর্থাৎ প্রত্যেকটা জায়গাকে আলগা আলগা করে ফায়ার সেফটি ডোর লাগাতে হবে, এমন একটা দরজা লাগাতে হবে যেটার ভিতর দিয়ে আপনার যেন আগুন প্রবেশ না করতে পারে। এখন ওই দরজা তো আমার দেশে তৈরি হয় না। আমাদের দেশে যেটা তৈরি হয় সেটা খুব নিম্নমানের, সেটার আবার আন্তর্জাতিক সার্টিফিকেশন নেই। আন্তর্জাতিক সার্টিফিকেশন না থাকলে বিদেশি গোষ্ঠী সেটা স্বীকার করবে না। এখন সরকারের থেকে উদ্যোগ নিয়েছে হয়তো এইটাকে আগামী বাজেটে যে শুল্কমুক্তভাবে নিয়ে আসার সুযোগ করে দেওয়া যায়। আরেকটা বড় বিষয় হচ্ছে যে প্রত্যেক জায়গায় স্প্রিংকলার লাগাতে হবে, মানে পানির বৃষ্টি হবে যদি আপনার আগুন লাগার সঙ্গে সঙ্গে পানি বের হবে। হ্যাঁ, এখন এটা প্রথমে মনে হয়েছিল পুরো বিল্ডিং এ লাগাতে হবে, এখন বোঝা যাচ্ছে যে না, 6 তলার উপরে বিল্ডিং গুলোতে লাগাতে হবে। এখন আবার এটা নিয়ে বিতর্ক হচ্ছে আমাদের মতো দেশে স্প্রিংকলার লাগানো সম্ভব কিনা। এটার জন্য যেই পরিমাণ পানি আপনাকে ধরে রাখতে হবে, এই পরিমাণ পানি ওয়াসা দিয়ে পারবে কিনা। হ্যাঁ, আমাদের সুপেয় পানিই নাই, সেখানে অত পানি আপনি ধরবেন কোথা থেকে, এটা নিয়ে কথা হচ্ছে। কেউ কেউ বলছে স্প্রিংকলার দিলে পরেও টাইলসের মধ্যে পিছল খেয়ে পড়ে যাবে। অনেক ধরনের আলোচনা চলছে, সেহেতু অনেক সূক্ষ্মাতিসূক্ষ্ম আলোচনা চলছে। এটা হলো একদিক। আরেকটা বড় জায়গা যেটা হলো সেটা হলো শ্রমিকের দর কষাকষির অধিকার এবং তার ট্রেড ইউনিয়ন করার অধিকার। সরকারের পক্ষ থেকে সেই আইন সংশোধন করা হয়েছে। আপনি জিজ্ঞেস করছেন কি এগিয়েছে, একটা বড় জায়গা সরকার এগিয়েছে, সেটা হলো ট্রেড ইউনিয়ন করার অধিকারকে অবাধ করা হয়েছে। 120টির মতো হয়তো নতুন ট্রেড ইউনিয়ন গড়ে উঠেছে। দেখার বিষয়ে তারা কাজ করতে পারছে কিনা, নারীর পক্ষে চালাতে পারছে কিনা, তারাও আবার দলীয়করণ হচ্ছে কিনা, শ্রমিকের স্বার্থ দেখে না স্থানীয় মাফিয়ার স্বার্থ দেখে, এটাগুলো দেখার বিষয়। এটা একটা আছে। আরেকটা বড় যেটা বিদেশিরা চাপ দিচ্ছে সেটা হলো যে এই আপনার কারখানা পরিদর্শকের সংখ্যা বাড়াতে হবে। হ্যাঁ, 200-র উপর নেওয়া হবে। এটা সরকারের টাকা পয়সা দিয়েছে, এগুলি এখন আগামীতে হবে। ইতিমধ্যে অনেকগুলো নিয়োগ দেওয়া হচ্ছে, আগামীতে আরো হবে। এটার জন্য বিদেশে টাকা দিচ্ছে। তো এগুলি অগ্রগতির জায়গা, এগুলি আর যেটা বড় বিতর্কের ভিতর একটা আছে, সেটা হয়তো সমাধান হয়ে যাচ্ছে, সেটা হলো এই যে কাঠামোগুলোকে মূল্যায়ন করা হলো, এইগুলোর তথ্যগুলোকে উন্মুক্ত করে দেওয়া হবে, বিদেশি বসে সে দেখতে পাবে ইত্যাদি। একটা বড় বিতর্ক এখন আরো একটা এসেছে, সেটা হলো যে সাব কন্ট্রাক্টের কারখানা থাকতে পারবে কি পারবে না। আমাদের কাছে মনে হয় সাব কন্ট্রাক্টের কারখানা না থাকলে ভালো, কিন্তু এটা বাস্তবসম্মত না। কারণ হলো এত বড় উৎপাদন ক্ষমতা একটা কারখানায় রাখা যায় না যেটাতে আপনার আন্তর্জাতিক বাজারে আপনার চাহিদা ওঠানামা করে। সেহেতু আমাদের বক্তব্য হলো আপনার সাব কন্ট্রাক্টের কারখানাগুলোকে এক ধরনের জবাবদিহিতা বা স্বচ্ছতাতে নিয়ে আসা, তাদেরও রেজিস্ট্রেশনের নিবন্ধীকরণের ব্যবস্থা করা, তাদের গুণগত মান সম্বন্ধে সার্টিফিকেশন করা, যাতে করে এবং ক্রেতাকে সেটা জানানো এবং সেটার ভিতর দিয়ে ওইখানে পৌঁছে নিয়ে যাওয়ার ব্যাপারে। সেহেতু পুরো জিনিসটা একটা বিভিন্ন ধরনের প্রক্রিয়ার ভিতর দিয়ে চলছে। সাবকন্ট্রাক্ট তো অন্য অনেক ক্ষেত্রেই থাকে, সাবকন্ট্রাক্টরের কারখানা, শুধু যে গার্মেন্টস সেক্টরে তা তো না, মানে অন্য কারখানায় থাকে। যতক্ষণ আপনি আন্তর্জাতিক বাজারে না যান ততক্ষণ এটা কোনো সমস্যা না। আন্তর্জাতিক বাজারে গেলে ভোক্তা যদি এটা নিয়ে হইচই শুরু করে, তখনই আপনার সমস্যা। এবং সেখানে আপনার শ্রমের পরিবেশের ক্ষেত্রে আপনি শিশু শ্রম ব্যবহার করেন কিনা, আপনার দুর্যোগপূর্ণ শ্রম কিনা, সেগুলি কাজের পরিবেশ কতখানি, কাজের পরিবেশ না। আমি যেটা আপনাকে এই জায়গাটাকে গুছিয়ে এনে বলতে চাচ্ছি, সেটা হলো বাংলাদেশে গত 1 বছরে একেবারে কিছু হয়নি এটা ঠিক না। উদ্যোগ আছে, সরকারের থেকে উদ্যোগ আছে, উদ্যোক্তাদের উদ্যোগ আছে, শ্রমিকদেরও উদ্যোগ আছে। আমাদের যারা নীতি বিশ্লেষণ করি তারাও বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছি। বিদেশি দাতা গোষ্ঠীরাও এগিয়ে এসেছে, বিদেশি বিনিয়োগকারীরাও আছে, ক্রেতা গোষ্ঠী তো আছে। এখন যেটা সমস্যা আমি দেখতে পাচ্ছি সেটা হলো এটার কোনো সমন্বিত পরিকল্পনা নেই, সবগুলি অ্যাডহক ভিত্তিতে হচ্ছে। এই সরকারের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি যে নেতৃত্ব দেওয়ার জন্য কোনো নেতৃত্বমূলক কোনো সংস্থা নেই।
এটা কোনো সময় কমার্স মিনিস্ট্রির দায়িত্ব, বাণিজ্য মন্ত্রণালয়, কোনো সময় এটা বৈদেশিক মন্ত্রণালয়ের দায়িত্ব, কোনো সময় এটা শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব, কোন সময় পূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব, কোনো সময় স্থানীয় সরকারের দায়িত্ব, কোনো কারণ হয়তো ঢাকার বাইরে চলে গেলে স্থানীয় সরকার, তারপরে কোনো কোনো সময় আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। এই যে একটা পরিস্থিতি আছে, এই পুরো জিনিসটাকে যে একত্রিত করে কেউ একজন নেতৃত্ব দেবে সরকারের পক্ষ থেকে, এইটার বড় অভাব। এবং এইটার নেতৃত্বটাও আবার যে উদ্যোক্তারা খুব চায় এটাও আমি মনে হয় না, কারণ ওনারাও আবার নিয়ন্ত্রণ বা এত স্বচ্ছতা আবার পছন্দ করে না। এটার ফলে যেটা হচ্ছে, এই যে রানা প্লাজার মতো একটা দুর্যোগ যে নতুন সম্ভাবনার সুযোগ করে দিয়েছিল আমাদের, কারণ বাংলাদেশকে আগামী 10 বছরে নিঃসন্দেহে নতুন বস্ত্র খাত গড়ে তুলতে হবে। এই যে সস্তা শ্রমের উপর নির্ভর করে কম দামি পোশাক তৈরি করে বিশ্ববাজারে হাজার লক্ষ টাকা উপার্জন করার এই সময় ক্রমান্বয়ে শেষ হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ মানুষের আয় বাড়ছে পৃথিবীতে, সেহেতু মানুষ আগে যে সস্তাটা কিনতো এখন তার চেয়ে একটু বেশি দামে কিনতে চায়। আর দ্বিতীয়ত হলো ওই সস্তা উৎপাদন করার জন্য কিন্তু মিয়ানমার, মালয়েশিয়া, মিয়ানমার, লাওস, ক্যাম্বোডিয়া খুলে যাচ্ছে, আফ্রিকাতে বিনিয়োগ হচ্ছে। সেহেতু আপনিও যে এখানে থাকতে পারবেন বেশি দিন এমনও কোনো কথা নেই। সেহেতু আমাদের উচিত ছিল এটাকে সুযোগ হিসেবে ব্যবহার করে আধুনিক উৎপাদনশীল শ্রমিক সৃষ্টি করা, নতুন উদ্যোক্তা সৃষ্টি করা, যারা আধুনিক মনস্ক, এমন প্রযুক্তি নিয়ে আসা যেটার ফলে আমরা আরো উচ্চ মূল্যের পণ্য তৈরি করতে পারি। সেহেতু এই সবগুলোকে একটা ইতিবাচকভাবে সামনের দিকে নিয়ে যাওয়া, মানে দায়ে পড়েছে ঠেকায় করছি এইরকম মনোভাব থেকে বের হয়ে আসা, এবং সরকারের পক্ষ থেকে যদি তাদের কোনো সহযোগিতা দিতে হয় সেটা দেওয়া উচিত। এখনো দেখুন পুরোটাই কিন্তু আমার বিদেশি দাতার হিসাবের ভিতরে কিন্তু চলার চেষ্টা করছি বলে আমার একটা ভয় রয়েছে। আমি শেষ করতে চাই একটা প্রসঙ্গ, মানে প্রসঙ্গটি হয়তো অপ্রিয় বিভিন্ন দিক থেকে, সেটি হচ্ছে যে শ্রমিকদের যে সংগঠন করার অধিকার, ট্রেড ইউনিয়নের কথা যেটি আমরা বলি, এই বিষয় নিয়ে অনেক বছর ধরেই আলোচনা হচ্ছে, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে। কিন্তু বাংলাদেশের যেই সকল ধরেন পাবলিক সেক্টরের শ্রমিক বা জুট মিল শ্রমিক বা অন্যান্য ক্ষেত্রে শ্রমিকদের যেখানে ট্রেড ইউনিয়ন করার অধিকার আছে, সেখানে আমরা কি দেখি বাস্তবতা? সেখানে কি শ্রমিকরা শ্রমিকদের কথা বলে? সেখানে তো আমরা দেখি যে দলীয় আনুগত্য বিএনপি আওয়ামী লীগ করে। এটার উত্তর আমার কাছে খুব সহজ আছে। আমাদের রাজনীতিবিদরা কি মানুষের কথা বলে সব সময়? তাই বলে কি আমি রাজনীতি বন্ধ করি? তাহলে কি আমি নির্বাচন বন্ধ করি? আমার একটা মৌলিক অধিকারকে আমি থামিয়ে দিই? আমার রাজনীতির ভিতরে কত ধরনের আপনি অধিকার দিলেন, কিন্তু তাতে ফলটা পাবেন কিনা সেহেতু না। কিন্তু এই কথাটা যখন বলেন তখন মনে হয় যেন এইটার ফলে সুবিধার চেয়ে অসুবিধা বেশি সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকে যায়। আমার উত্তরটা হলো এইটা, সেটা হলো যে এই সমস্ত অসুবিধা নিয়ে বাংলাদেশের রাজনীতি হচ্ছে। বাংলাদেশের রাজনীতি পেশি শক্তি, কালো টাকা, মাফিয়া চক্রের হাতে চলে যায়, জনগণের প্রতিনিধিত্ব ঠিক থাকে না। কিন্তু তারপরেও তো আমরা গণতন্ত্রের অনুশীলন করি, মনে করি এটা মৌলিক অধিকার, এবং করতে করতে একদিন আমরা এটা একটা ভালো অবস্থায় যাব। আমাদের বাংলাদেশের ট্রেড ইউনিয়নের অধিকারও সেরকম ভাবেই দেখতে হবে। রাজনীতিবিদরা যদি একে কলুষিত না করতে চান, স্থানীয় মাফিয়া চক্র যদি একে তুলতে না চায়, নেতারা যদি শ্রমিকদের ছেড়ে নিজেদের ভাগ্য উন্নয়নে লেগে না যায়, তাহলে একই রকম ভাবে তারা আগামী দিনে করতে পারবে। এটা একটা পরখ করার বিষয়। কিন্তু ওই পরখ করার কারণে আপনি তাকে অধিকার থেকে বঞ্চিত করবেন, এটা হয় না। যেখানে মালিক পক্ষ ট্রেড ইউনিয়ন করে, শ্রমিক ট্রেড ইউনিয়ন করতে পারবে না, এটা তো বাংলাদেশে হতে পারে না। এটা আর আপনি একটা বাংলাদেশের শিল্প খাত যেটা, এটা কিন্তু আসলে আন্তর্জাতিক খাত, সেহেতু বাংলাদেশের মূল্যমান দিয়ে বা মানে মূল্যায়ন দিয়ে আপনি একে পরিচালিত করতে পারবেন না। আমাদের অভিজ্ঞতা বলে বাংলাদেশের একটি অনুন্নত দেশ হলো একটি উন্নত খাত হিসেবে আমাদের প্রস্তুত প্রকাশ শিল্প দাঁড়িয়েছে। আমাদের সবকিছু করতে হবে যাতে ওই আধুনিক বৈশ্বিক মানের শিল্প আমাদের দ্রুততরভাবে গড়ে ওঠে। রানা প্লাজা যেন সেই সুযোগটা করে দিয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে। শেষ করার আগে আবারও আমরা শ্রদ্ধা জানাচ্ছি, স্মরণ করছি রানা প্লাজা। 1 বছর আগে রানা প্লাজার এই বিভৎস ঘটনায় যারা প্রাণ হারিয়েছিলেন তাদেরকে, যারা আহত হয়েছেন, যারা এখনো চিকিৎসাধীন আছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমাদের সঙ্গে থেকে এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। শুভরাত্রি।